আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই দোয়া এবং কামনা। আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, প্রেম প্রীতি, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে সম্প্রতি একটি নতুন আইন তৈরি হয়েছে, যেটি হলো ওয়াকফ সংশোধনীয় আইন বা কানুন। এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এটা এখন আমাদের দেশে আইনে পরিণত হয়েছে, যেহেতু আমাদের ভারতবর্ষের পার্লামেন্টে এটা পেশ হয়েছে এবং ভারতের রাষ্ট্রপতি এটাতে সই করেছেন। এখন এটা আইনে পরিণত, অর্থাৎ অ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। এই যে ওয়াকফ বোর্ডের যে আইনটাকে সংশোধন করা হলো, আইনটা নিয়ে আজকে যেমন ভারতবর্ষ তোলপাড় হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় আজকে আন্দোলন হচ্ছে, চেঁচামেচি হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে। আরও যে কত আন্দোলন, কত প্রতিবাদ হবে, এটা সময়ে বলে দেবে। তো ওয়াকফ শব্দের মানেটা কি? ওয়াকফ শব্দের অর্থ হলো, মানে হলো স্থগিত হওয়া বা স্থগিত করা। এটি হচ্ছে আরবি শব্দ। স্থগিত করা মানে কি থেকে স্থগিত করা হবে? মালিকানা থেকে। ধরুন যে একটা জমি আব্দুল্লাহর ছিল, সে এখন কি করলো, এই তার জমিটা, তার সম্পত্তিটা তার মালিকানা থেকে ওয়াকফ বোর্ডের আন্ডারে দিয়ে দিল, অর্থাৎ তার মালিকানা স্থগিত করে আল্লাহর মালিকানায় দিয়ে দিল, আল্লাহর রাস্তায় দিয়ে দিল, ওয়াকফ করে দিল। এটাই হচ্ছে ওয়াকফের মানে বা অর্থ। এরকম হাজার হাজার জমি আছে যে ভারতবর্ষের মুসলিমেরা তারা দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, গরিব মানুষের জন্য, ধর্মস্থলের জন্য নিজের হাজার হাজার বিঘা জমিকে নিজের মালিকানা থেকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহর মালিকানায় দিয়ে দিয়েছেন। এরকম হাজার হাজার জমি আছে, সম্পত্তি আছে, যে সম্পত্তিগুলোর উপরে আজকে মাদ্রাসা তৈরি হয়েছে, মসজিদ তৈরি হয়েছে, স্কুল কলেজ তৈরি হয়েছে এবং যে জায়গাগুলিকে কবরস্থানের জন্য ব্যবহার করা হচ্ছে, এরকম হাজার হাজার সম্পদ ভারতবর্ষের বুকে পড়ে আছে। এই ওয়াকফ সম্পত্তির উপরে আমাদের ভারতবর্ষে 1,17,413টি মসজিদ বর্তমান রয়েছে। 1,17,413টি মসজিদ যেখানে মুসলিমরা নামাজ পড়ছেন, এই ওয়াকফের জমিনে কিন্তু বর্তমান রয়েছে। এবং এই ওয়াকফের জমিনে 1,89,951টি কবরস্থান তৈরি হয়েছে, যেখানে ভারতবর্ষের মুসলিমদেরকে দাফন করা হয় সমাধিস্থল হিসাবে। এই জমিগুলো পড়ে রয়েছে ওয়াকফের জমিনে। এবং 13,713টি মাদ্রাসা রয়েছে ওয়াকফের জমিনে এবং 2042টি স্কুল রয়েছে ওয়াকফ সম্পত্তির জমিনে। এরকম আরও অনেক জমি আছে, কৃষি জমি আছে, যেই জমিগুলো ভারতবর্ষের বুকে রয়েছে এবং সংরক্ষিত রয়েছে। ভারতবর্ষের সবথেকে বেশি জমি আছে রেল ডিপার্টমেন্টে, আছে আরও অন্যান্য বিভাগে আছে, সেনা জমিনে আছে এবং ওয়াকফেও কিন্তু প্রচুর জমি আছে। যেই জমিগুলো আজ ভারতবর্ষের সরকার হরফ করার জন্য এই আইনটা তৈরি করেছে, যে আইনটাকে মুসলিম সমাজ মেনে নিতে পারছেন না। এবং এই আইনের বিরুদ্ধে আজকে কিন্তু সর্বত্র আন্দোলন হচ্ছে এবং এই আন্দোলনের জন্য হাজার হাজার মানুষ কিন্তু মাঠে নেমেছেন এবং তারা আন্দোলন করছেন এবং বিভিন্নভাবে এই আইনের বিরোধিতা করা হচ্ছে। এবং সমাজের সর্বস্তরের মানুষ এটা বলছেন যে আইনটি গ্রহণযোগ্য নয়, এটি মানুষের অধিকার হরণ করছে, এটি সংবিধান বিরোধী আইন, এই আইনটিকে আমরা মেনে নিতে পারছি না। সমাজের সর্বস্তরের মানুষ থেকে কিন্তু এই আওয়াজ উঠতে শুরু করেছে। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাতে চাই যে আইনটি কেন গ্রহণযোগ্য নয়। ওয়াকফ সংশোধনীয় আইন
কেন গ্রহণযোগ্য নয় বা কেন ভারতের মানুষ মেনে নিতে পারছেন না, আমি আপনাদের সামনে এটা আজকে একটি পুস্তক থেকে আলোচনা করব। মোদী সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল 2024 এই ওয়াকফ বাই ইউজার বাতিল করা হয়েছে। ওয়াকফ বাই ইউজার বলা হয় যদি কোনো সম্পত্তি মসজিদ, মাদ্রাসা, দরগা, কবরস্থান ইত্যাদি ওয়াকফ হিসেবে ব্যবহৃত হয়ে আসে তাহলে সেই সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা হবে। কোনো কারণেই সেই সকল ওয়াকফ সম্পত্তির দলিল, পর্চা বা কোনো লিখিত নথি যদি না থাকে তাহলেও তা ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা হবে। এই প্রকারের ওয়াকফ সম্পত্তিকে ওয়াকফ বাই ইউজার বলা হয়। ভারতের সুপ্রিম কোর্ট বারবার ব্যবহারকারীর ওয়াকফ এর ধারণাকে স্বীকৃতি দিয়েছে ও তুলে ধরেছে। সর্বোচ্চ আদালত জানিয়েছে কোনো সম্পত্তি দীর্ঘদিন ধরে ধর্মীয় বা দাতব্য কাজে ব্যবহৃত হলে তা বৈধভাবে ওয়াকফ হিসাবে ঘোষিত হওয়ার যোগ্য। যদি কোনো দফতরি নথি বা না থাকে তাহলেও এই জমিটা ওয়াকফ সম্পত্তি হিসাবে গণ্য করা হবে। মোদী সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল 2024-এ ওয়াকফ বাই ইউজার বাতিল করা হয়েছে। এটা একটা কারণ। এই বিল অনুযায়ী এই প্রকারের সম্পত্তিগুলো আর ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা যাবে না। যুগ যুগ ধরে চলে আসা এই সকল ওয়াকফ সম্পত্তি রাজ্য সরকার দখল করতে পারবে। সাম্প্রদায়িক ব্যক্তি এবং সংগঠনগুলো কথায় কথায় ওয়াকফ সম্পত্তির কাগজ দাবি করে বিতর্ক সৃষ্টি করার সুযোগ পাবে। ওয়াকফ অ্যাক্ট 1995 আইনেও ওয়াকফ বাই ইউজারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মোদী সরকার ওয়াকফ সংশোধনী বিল 2024-এ তা বাতিল করতে চাইছে। মুসলমানদের পক্ষ থেকে মোদী সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করার এটা একটা বৃহত্তম কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়াকফ কাউন্সিলে অমুসলিম প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব। মোদী সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে অমুসলিম প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে এবং মুসলিম প্রতিনিধিদের সংখ্যা হ্রাস করা হয়েছে। ইতিপূর্বে ওয়াকফ অ্যাক্ট 1995 আইন অনুযায়ী রাজ্য ওয়াকফ বোর্ডে শুধুমাত্র একজন অমুসলিম বোর্ডের চেয়ারপারসন হতে পারত। অন্য সব সদস্যই মুসলিম ছিল এবং এই সকল সদস্যদের ওয়াকফ বোর্ড দ্বারা নির্বাচিত করা হতো। অথচ মোদী সরকারের এই প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল অনুযায়ী ওই সকল সদস্যদের ওয়াকফ বোর্ড নির্বাচিত করতে পারবে না, বরং রাজ্য সরকার মনোনয়ন দেবেন। এটা 2 নম্বর কারণ। এখন প্রশ্ন হলো ওয়াকফ মুসলমানদের নিজস্ব ধর্মীয় সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের নিজস্ব ধর্মীয় সম্পত্তি। মুসলমানদের ধর্মীয় সম্পত্তি দেখভাল করার জন্য ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য থাকবে কেন থাকবে? ভারতবর্ষে যত দেবতার সম্পত্তি আছে সেগুলি দেখভাল করে হিন্দুরাই, সেখানে মুসলমান প্রতিনিধি রাখার কথা বলা হয় না। অথচ ওয়াকফ সম্পত্তি দেখভালের জন্য ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখার প্রস্তাব কেন আসবে? দ্বিতীয় নম্বর কারণ। তৃতীয় নম্বর কারণ দেখুন। দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়াকফ বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার মুসলমান হতে পারবে না। চিন্তা করুন, চিফ এক্সিকিউটিভ অফিসার মুসলমান হতে পারবে না। ইতিপূর্বে শর্ত ছিল ওয়াকফ বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার মুসলমান হতে হবে, কিন্তু মোদী সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল 2024-এ বলা হয়েছে ওয়াকফ বোর্ডে এক্সিকিউটিভ অফিসার মুসলমান হওয়া যাবে না, অমুসলমান হতে হবে এবং এই অফিসারকে রাজ্য সরকার নিয়োগ করতে পারবে। এই পদে নিয়োগের জন্য ওয়াকফ বোর্ডের সুপারিশের প্রয়োজন হবে না। এইভাবে ওয়াকফ বোর্ডের ব্যবস্থাপনা অমুসলমানদের হাতে চলে যাচ্ছে। তৃতীয় নম্বর কারণ গেল। চতুর্থ নম্বর কারণটা দেখুন। মোদী সরকারের ওয়াকফ সংশোধনী বিল 2024-এ ওয়াকফ ট্রাইব্যুনালের ব্যবস্থা তুলে দিয়ে এই অধিকার কালেক্টরকে দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে বলি,
যে সকল ওয়াকফ সম্পত্তি জবরদখল হয়েছে তা ওয়াকফ বোর্ড উদ্ধার করতে গেলে জবরদখলকারী সেই সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে দাবি করলে এই মীমাংসার করবে কালেক্টর। কালেক্টর যদি ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা না দেয় তা আর ওয়াকফ সম্পত্তি বলে গণ্য হবে না। ওয়াকফ সম্পত্তি হওয়ার পরও তা কালেক্টরের ঘোষণার পর সেই সম্পত্তি জবরদখলকারীর বৈধ সম্পত্তি বলে বিবেচিত হয়ে যাবে। ফলে জবরদখল হওয়া ওয়াকফ সম্পত্তি যেমন উদ্ধার হওয়া মুশকিল হয়ে যাবে, তেমনি সাম্প্রদায়িক ব্যক্তি অথবা গোষ্ঠীগুলো যে কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে বিবাদ সৃষ্টি করে মীমাংসা করার জন্য কালেক্টরের নিকট শরণাপন্ন হওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হবে। মোদী সরকারের ওয়াকফ সংশোধনী বিল 2024-এ এইরকম কিছু এমন প্রস্তাব রাখা হয়েছে যা ওয়াকফ সম্পত্তি লুটপাট ও তছরূপ হওয়ার পর পথ সুগম করছে। এই জন্যই আজকে দেশের নাগরিক এই সংশোধনীয় আইনটাকে কালা কানুন বলে আখ্যায়িত করেছে এবং তারা আন্দোলন নেমেছে, প্রতিবাদে নেমেছে, প্রোটেস্ট করে যাচ্ছে এবং আগামীতে তারা জীবন দিয়ে হলেও এই আইনকে বাতিল করার ঘোষণা দিচ্ছে। তাই সুপ্রিয় বন্ধুগণ, সুতরাং এই আইনটি মুসলমানদের জন্য একটি বড় আঘাত। তাই এই আইনকে প্রত্যাহার করার জন্য আমাদেরকে প্রচেষ্টা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং এই আইনকে কোনোভাবে ভারতবর্ষের মাটিতে লাগু করা যাবে না, এই চেষ্টায় আমাদেরকে থাকতে হবে এবং গণতান্ত্রিক দিক দিয়ে আমাদেরকে প্রোটেস্ট এবং আন্দোলন চালিয়ে যেতে হবে, চালিয়ে যাব ইনশাআল্লাহ।